আসসালামু আলাইকুম, আমি আফসানা আলমগীর খান। স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা আসছে তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির। পূর্ব ঘোষণা অনুযায়ী বেলা ৩টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে এই ঘোষণা দেয়া হবে। চূড়ান্ত হয়েছে দলের শীর্ষ নেতৃত্ব। অনুষ্ঠানে যোগ দিতে রাজধানীর বাইরে থেকেও আসছেন জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী সহ সাধারণ মানুষজন। রিপোর্ট কায়কোবাদ মাহমুদের। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যুক্ত হতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। তরুণদের এই দলের আনুষ্ঠানিক এই ঘোষণার সাক্ষী হতে শুক্রবার সকাল থেকেই মানিক মিয়া এভিনিউয়ে আসতে শুরু করেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। জুলাই অভ্যুত্থানের অংশগ্রহণকারীরাও আসছেন, দিচ্ছেন নানান স্লোগান। আয়োজনের প্রস্তুতি সম্পন্ন, সবার অপেক্ষা নতুন দলের আনুষ্ঠানিক ঘোষণার। আমাদের জায়গা থেকে আমাদের একটা প্রিপারেশন আছে, আমরা একটা প্ল্যান প্রোগ্রাম অনুযায়ী আগাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা চারদিক থেকে সব ধরনের ব্যবস্থা নিয়েছি। একটা মানে এক সুন্দর প্রোগ্রাম বাস্তবায়নের জন্য যে ধরনের প্রস্তুতিগুলো দরকার হয় সেই প্রস্তুতিগুলো আমরা নেওয়ার চেষ্টা করেছি এবং অন্যান্য প্রোগ্রামগুলোতে যে ধরনের ত্রুটি থাকে সেগুলোকে আমরা আমলে নিয়ে সেইগুলো যাতে না হয় সেটার ব্যাপারে প্রস্তুতি নিয়েছি। অনুষ্ঠানস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনী সহায়তা করছে বলে জানান আয়োজকরা। নিরাপত্তা দেওয়ার জন্য আমরা বাংলাদেশ পুলিশের কাছে সহযোগিতা চেয়েছি। ডিএমপি আমাদেরকে অবহিত করেছেন যে তারা সহযোগিতা করবেন, শৃঙ্খলার বিষয়টা তারা দেখবেন। সেই সাথে এই অগণিত মানুষ, লক্ষাধিক মানুষের এখানে আমরা ফার্স্ট এইড ট্রিটমেন্ট রেখেছি। সেই সাথে ভ্রাম্যমাণ টয়লেট রাখা হয়েছে যেন কারো কোনো প্রবলেম না হয়। সেই সাথে আপনার সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। অনুষ্ঠানে অংশ নিতে আসা জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের আশা নতুন দলটি পূরণ করবে দেশের মানুষের প্রত্যাশা। নতুন নেতৃত্ব আসছে, সেই নেতৃত্ব আগামী জাতীয় নির্বাচনে দেশের এবং মানুষের জন্য কাজ করবে, এটাই প্রত্যাশা করছি। মুখিয়ে চেয়ে আছি যে নতুন দল কী ধরনের ঘোষণাগুলো দিবে এবং সেগুলো আমরা শুনবো এবং সারা বাংলাদেশে আমরা যত স্টুডেন্ট আছি তারা যাতে সেইটা এবং ন্যায্যভাবে পালন করতে পারি। নির্বাচনে একটা প্রতিযোগিতামূলক যাতে হয়, তার কারণে নতুন রাজনৈতিক দল জনগণের প্রত্যাশা পূরণের চেষ্টা করবে এই রাজনৈতিক দলটা। সকলের হেল্প, দোয়া, নিজেদের কঠোর পরিশ্রম দিয়ে আশা করি নতুন একটা বাংলাদেশ আমরা উপহার দিতে পারবো। এরই মধ্যে দলটির শীর্ষ ৭ পদ চূড়ান্ত হয়ে গেছে। অনুষ্ঠানে অংশ নিতে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলকেও আমন্ত্রণ জানানো হয়েছে। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশের প্রস্তুতির খবর জানতে সেখান থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নূর হোসেন। নূর, সমাবেশ ঠিক কখন শুরু হবে আর কোন কোন রাজনৈতিক দল তাদের আমন্ত্রণ পেয়ে এসেছেন এবং কারা এই দলের নেতৃত্বে আসতে পারেন সে সম্পর্কে আপনার কাছে কি কোনো তথ্য আছে? আফসানা, 5ই আগস্টের পরে দীর্ঘদিন ধরে গত 6 মাস, 6.5 মাস ধরে বাংলাদেশের রাজনীতির একটি মূল আলোচনা বলা চলে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশটি আসলে কখন ঘটবে। এই উপলক্ষে এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের জন্য জাতীয় নাগরিক কমিটি এবং গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা এই 6 মাস ধরে, 6.5 মাস ধরে প্রস্তুতি নিয়েছেন এবং তাদের সমস্ত প্রস্তুতি গতকালকের মধ্যে, আজকের মধ্যে শেষ হয়েছে এবং আর কিছুক্ষণ পর অর্থাৎ বেলা ঠিক 3টার দিকে সেই নতুন রাজনৈতিক দল যে আত্মপ্রকাশ করবে সেই মাহেন্দ্রক্ষণটি, সে সময়টি চলে এসছে এবং একটু পরেই সেই মূল দলের রাজনৈতিক দলের যে ঘোষণা আত্মপ্রকাশ, সেই আত্মপ্রকাশের মূল সমাবেশটি বেলা ঠিক 3টায় শুরু হবে এবং তারপরেই আজকে তাদের যেই নেতৃত্ব সেটিও চূড়ান্ত হয়ে গেছে এবং সেটির আনুষ্ঠানিক ঘোষণা এই মঞ্চ থেকে দেওয়া হবে। নতুন এই রাজনৈতিক দলের নাম চূড়ান্ত করা হয়েছে। রাজনৈতিক দলটির নাম হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, সিএনপি। যেই রাজনৈতিক দলের দায়িত্ব নিয়েছেন আহ্বায়ক হিসেবে সদ্য যিনি পদত্যাগ করেছেন সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, তিনি দলটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দলটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় নাগরিক কমিটির যিনি সদস্য সচিব ছিলেন আক্তার হোসেন, যিনি ডাকসুতে সমাজসেবা সম্পাদক হিসেবে 2019 সালে নির্বাচিত হয়েছিলেন এবং তিনি আজ এই নতুন এই রাজনৈতিক দলের নেতৃত্ব, নতুন এই রাজনৈতিক দলের দায়িত্ব গ্রহণ করবেন। এছাড়া অন্য আরও
চূড়ান্ত যেই শীর্ষ 10টি পদ রয়েছে সেই শীর্ষ 10 পদে কারা থাকছেন সেটিও চূড়ান্ত হয়েছে গতকালকের দীর্ঘ বৈঠকে, এবং আজকে এই মঞ্চ থেকে সেই শীর্ষ নেতৃত্বেরও ঘোষণা দেওয়া হবে। এবং আমরা আরও যে বিষয়টি জানতে পেরেছি, এই নতুন রাজনৈতিক দল তাদের যে পরবর্তী সময়ের কর্মসূচি সেটিও এই মঞ্চ থেকে আজকের এই সমাবেশ থেকেই যেই বিপুল সংখ্যক উপস্থিতি এখানে থাকবেন তাদেরকে সামনে রেখে এখান থেকে তাদের নতুন বাংলাদেশ বিনির্মাণের যে রাজনৈতিক কর্মসূচি সেটি এখান থেকে ঘোষণা করা হবে। এবং তারা বলছেন যে তারা গতানুগতিক বা প্রথাগত যে রাজনৈতিক সংস্কৃতি রয়েছে, প্রথাগত যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেখান থেকে বাংলাদেশকে বের করে নিয়ে আসার যে চেষ্টা, সেই চেষ্টাটাই এই রাজনৈতিক দলের মধ্য দিয়ে শুরু করবেন। এবং এই রাজনৈতিক দলের মোটা দাগে 4টি আদর্শের কথা আমরা জানতে পেরেছি। তারা বাংলাদেশপন্থী হবেন এমনটি আমাদেরকে বলেছেন, তারা গণতন্ত্রপন্থী হবেন আমাদেরকে বলেছেন, তারা মধ্যমপন্থী হবেন আমাদেরকে বলেছেন, এবং তারা অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র বিনির্মাণের বা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক দল নির্মাণের জন্য তাদের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা চালাবেন এমনটিও আমাদেরকে নিশ্চিত করেছেন। এছাড়া আজকের এই যে মূল দল বা রাজনৈতিক দল ঘোষণার যে আনুষ্ঠানিক সমাবেশ, সেই সমাবেশে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধান যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই প্রধান রাজনৈতিক দলগুলোর সবকটি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। গতকাল রাতের মধ্যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান এবং জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্ব সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে প্রত্যেকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এবং তারা বলছেন এই যে নতুন রাজনৈতিক দলের যারা নেতৃত্বে রয়েছেন এবং যারা এই আজকের সমাবেশটি আয়োজনে সম্পৃক্ত রয়েছেন তারা বলছেন শীর্ষ বাংলাদেশের প্রধান যে রাজনৈতিক দলগুলো রয়েছেন তাদের প্রতিনিধি আজকের এই সমাবেশে এই জায়গাটিতে এসে উপস্থিত হবেন এবং নতুন এই রাজনৈতিক দল যেটি আত্মপ্রকাশ কিছুক্ষণ পরেই ঘটবে সেই রাজনৈতিক দলকে তারা শুভকামনা বা তাদের যে এই শুভকামনা তারা জানাবেন, এখানে এসে তারা তাদের সংহতি প্রকাশ করবেন। এছাড়া আজকে সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে রাজনৈতিক শক্তি হিসেবে নতুন এই রাজনৈতিক দল জানান দেওয়ার জন্য এই মানিক মিয়া এভিনিউতে বড় শোডাউন করার কথা রয়েছে। এবং এরই মধ্যে দেশের বিভিন্ন জেলা থেকে বাসে করে নেতাকর্মীরা এসে মানিক মিয়া এভিনিউতে উপস্থিত হতে শুরু করেছেন এবং মঞ্চের যে সামনের দিকটা সেদিকে প্রচুর নেতাকর্মীর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আফসানা। দর্শক, জানছিলাম মানিক মিয়া এভিনিউয়ে এনসিপির সমাবেশের প্রস্তুতির খবর। পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকার আন্তর্জাতিক মহলে বৈধতা পেতে বিরোধী মতের সবাইকে জঙ্গি হিসেবে প্রচার করেছে। আর এর অংশ হিসেবেই 2013 সালে শাপলা চত্বরে হেফাজত ইসলামের ওপর নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। একইভাবে ক্ষমতায় টিকে থাকতে 2024-এর ছাত্র জনতার আন্দোলনেও গণহত্যা চালায় স্বৈরাচারী সরকার। রাজধানীর এফডিসিতে শাপলা চত্বরে হত্যাকাণ্ড নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। প্রতিযোগিতায় সরকার দলে ছিলেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার বিতার্কিকরা এবং বিরোধী দলে বিতর্ক করেছে তানজিমুল উম্মা আলিম মাদ্রাসা। বিচারকদের রায়ে তানজিমুল উম্মা আলিম মাদ্রাসা বিজয়ী হয়। হেফাজতের যে মৃত্যু কতজন হয়েছে এখন আমরা সঠিকভাবে জানি না। হত্যাকাণ্ডটা কেন করা হলো? অবশ্যই তারা দেখাতে চাচ্ছিল যে বাংলাদেশের হেফাজতকে তারা যেভাবে পোর্ট্রে করছিল, যেটা একটা, যেহেতু ওরা 13 পয়েন্ট ডিমান্ড দিয়েছে এবং 13 পয়েন্ট ডিমান্ডের মধ্যে ব্লাসফেমি লয়ের কথা আছে, আরও কিছু কিছু আছে, যেটাকে ওরা বাইরে প্রজেক্ট করছে যে এটা বাংলাদেশের যেই বাংলাদেশকে ওরা প্রমোট করতে চাচ্ছে সেটার সাথে বিরোধী। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। রমজান শুরুর একদিন বাকি থাকলেও এখনও বাজারে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হয়নি। অন্যদিকে রমজানের আগে বেড়েছে মাছ, মাংস থেকে শুরু করে লেবুর দাম। তবে স্থিতিশীল রয়েছে ছোলা, চিনি, খেজুর সহ সবজির দাম। বিক্রেতারা বলছেন এবারে রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল থাকবে আর বাজার মনিটরিং জোরদার করার তাগিদ ভোক্তাদের। আরাফাত ইসলামের রিপোর্ট। রমজান শুরুর আগে শেষ শুক্রবার হওয়ায় ছুটির দিনের বাজারে ক্রেতা উপস্থিতি তুলনামূলক বেশি ছিল, যার ফলে বেচাকেনা বাড়ার পাশাপাশি বেশ কয়েকটি পণ্যের চাহিদাও বেড়েছে। তবে সরবরাহ ঘাটতির কারণে এখনও সয়াবিন তেলের সংকট কাটেনি বলে জানান বিক্রেতারা। তেলের সংকট খালি
মিটটা যাবো মানে সংকট আর মিটে নাই পর্যন্ত। এখন সামনেরও যা কী হয় তাও বলতে পারি না। 2-3টা ডিস্ট্রিবিউটার সব ঘর খালি বইরা দিছে। ছোলা, চিনি, বেসন, খেজুর সহ রমজান কেন্দ্রিক নিত্যপণ্যের পর্যাপ্ত আমদানি ও সরবরাহ স্বাভাবিক থাকায় এখন পর্যন্ত বাজারে এসব নিত্যপণ্যের দাম বাড়েনি। গত বছর মনে করেন ছোলা ছিল 130 টাকা 40 টাকা, এখন সেই ছোলা হচ্ছে আপনার 105 টাকা 10 টাকা। খেসারি ছিল 140, এখন 105-10 চলতেছে। গতবারে চেয়ে এবারে দামও কম, খেজুরও আছে, অ্যাভেলেবেল আছে, কোনো সমস্যা নাই, খেজুরে কোনো ঘাটতি নাই। অন্যদিকে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ব্রয়লার মুরগি, গরু ও খাসির মাংসের দাম। এছাড়া সব ধরনের মাছের দাম কেজিতে 50 থেকে 100 টাকা পর্যন্ত বেড়েছে। ব্রয়লার মুরগি গত সপ্তাহে বেচি 190, আজকে বেচতেছি 200 টাকা কেজি, 10 টাকা কেজি বাইছে। দেশি মুরগিটা কেজি 50-60 টাকা বাইছে, কেজি 670। গরুর দাম 10,000 15,000 টাকা বাইরে যায় গরু প্রতি। এখন তো বাইছে মোবাইলের যুগ, সিন্ডিকেটের ব্যবসা। চাহিদা বেশি তো, মালের আমদানি কম, আবার রোজার চান রাই। গত 2 সপ্তাহে 750 করে নিচ্ছি, আজকে ম্যাক্সিমাম জায়গায় 780 যাইতেছে। ক্রেতারা বলছেন ব্যবসায়ীদের অতি মুনাফার প্রবৃত্তি থেকে বেরিয়ে আসার পাশাপাশি বাজার নিয়ন্ত্রণে প্রয়োজন সরকারের কঠোর নজরদারি। রমজানকে কেন্দ্র করে আমরা বিজনেস করব, তা আমাদের সাথে বিজনেস করে আমরা সাধারণ মানুষের যে ভুক্তভোগী। রমজানের কম থাকলে সবার জন্য সুবিধা হয়। আমাদের দেশে তো একটু দাম বেড়ে যায়, কিন্তু এটা ঠিক না। প্রায় সব ধরনের সবজির দাম স্থিতিশীল থাকলেও লেবুর দাম বেড়েছে। প্রতি হালি লেবু 60 থেকে 80 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। যারা বাজারে অন্যায়ভাবে দাম বাড়াবে তাদেরকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। সকালে রাজধানীর বাড্ডায় রমজান উপলক্ষে সুলভ মূল্যে মাংস, দুধ ও ডিম বিক্রি কার্যক্রমের উদ্বোধন করে একথা বলেন তিনি। পুরো রমজান জুড়ে রাজধানীর 25টি স্থানে ড্রেসিং করা ব্রয়লার মুরগি 250 টাকা কেজি, দুধ 80 টাকা লিটার, ডিম প্রতি ডজন 114 টাকা ও গরুর মাংস 650 টাকা কেজিতে বিক্রি করা হবে বলে জানান উপদেষ্টা। প্রয়োজনে এই কার্যক্রম আরও কয়েকটি এলাকায় বাড়ানো হতে পারে জানিয়ে নিরাপদ খাদ্যপণ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান ফরিদা আক্তার। আর বাজারে নিত্যপণ্যের দাম এখনও স্বাভাবিক হয়নি উল্লেখ করে কোনো ব্যবসায়ী অন্যায়ভাবে দাম বাড়ালে শিক্ষার্থীসহ সাধারণ মানুষজনকে প্রতিবাদ করারও পরামর্শ দেন প্রাণী সম্পদ উপদেষ্টা। বাজারে অন্যায়ভাবে যারা দাম বাড়াবে তাদেরকে কোনো ছাড় দেওয়া যাবে না। আমরা কিন্তু তাদেরকে সেটা আমরা তুলে ধরবো এবং সেটা আমরা করবো। ধরেন একটা মৎস্য প্রাণী সম্পদের কাজ সরাসরি না, কিন্তু আমরা বাণিজ্য মন্ত্রণালয়, ভোক্তা অধিকার এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিভিন্ন যে আমাদের সরকারের প্রতিষ্ঠান আছে তাদের মাধ্যমেও আমরা চাই যে জনগণ যেন এবার একটা স্বস্তির রমজান পালন করতে পারে। আগামী এক সপ্তাহের মধ্যে বাজারে ভোজ্য তেলের সংকট কেটে যাবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। দুপুরে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বাংলাদেশ বিসিক শিল্পনগরী কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার পরিদর্শন শেষে একথা বলেন তিনি। সমস্যাগুলো স্পেশালি তেল কেন্দ্রিক যেটা আছে এটা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে এবং 7 দিনের ভিতরেই রমজানের যত ধরনের পণ্য আছে, খেজুর, ছোলা এবং বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো আছে ইনশাল্লাহ 7 দিনের মধ্যে সব জিনিসের দাম ইনশাল্লাহ কমে যাবে। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করতে না পারলে পরবর্তী প্রজন্মের কাছে জবাবদিহি করতে হবে বলে মন্তব্য করেছেন বন, পরিবেশ এবং জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ঢাকা বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগের 75 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, দায়িত্ব নেবার পর প্রায়ই খোঁচা শুনতে হয় যে দেশের উন্নয়নের দরকার নেই, শুধু পরিবেশ থাকলেই হবে। বলেন, পরিবেশের দিকে নজর না দিয়ে শুধু অবকাঠামোগত উন্নয়ন করলে সবচেয়ে ভুক্তভোগী হবে পরবর্তী প্রজন্ম। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান বলেন, দেশ এখন সর্বমুখী ষড়যন্ত্রের ভেতর দিয়ে যাচ্ছে। সবাই ঐক্যবদ্ধ থাকলে এই কঠিন সময় পার করা সম্ভব। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যা রেখে যাব তা হচ্ছে কয়টা ফ্লাইওভার আছে সেই হিসাব, মেট্রো রেলে কয়টা রুট আছে সেই হিসাব, কতগুলো বড় 8 লেনের রাস্তা আছে সেই হিসাব। আর ওরা আমাদেরকে তখন প্রশ্ন করবে যে আমাদের ঢাকার রাস্তায় মাস্ক পরে চলতে হয় কেন, আমরা শব্দে ঘুমাতে পারি না কেন,
আমরা সবসময় এত উত্তেজিত থাকি কেন? কারণ এত আওয়াজের মধ্যে তো মানুষের শান্তভাবে ভদ্রভাবে বসে চিন্তা করার সুযোগ হওয়ার কথা না। স্তন ক্যান্সারের চিকিৎসা প্রতিরোধ গবেষণা উৎসাহিত করতে দিনব্যাপী আয়োজন করা হয়েছে ৫ম আন্তর্জাতিক বাংলাদেশ ব্রেস্ট ক্যান্সার সম্মেলন। রাজধানীর একটি 5 তারকা হোটেলে দেশি বিদেশি চিকিৎসকদের অংশগ্রহণে এ সম্মেলনের আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্রসহ এশিয়ার বিভিন্ন দেশের প্রায় 18 জন বিশেষজ্ঞ চিকিৎসকরা স্তন ক্যান্সারের ঝুঁকি ও এই রোগ থেকে বাঁচতে করণীয় সম্পর্কে আলোচনা করেন। এছাড়াও রোগীদের প্রাথমিক অবস্থায় রেডিওথেরাপি চিকিৎসার করণীয় সম্পর্কে আলোচনা করেন দেশ বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা। এ সময় আয়োজক সংগঠন BSBBS এর প্রেসিডেন্ট অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী বলেন, চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির উন্নতিতে স্তন ক্যান্সারের ঝুঁকি কমে এসেছে বাংলাদেশে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছে বাংলাদেশ জামায়াত ইসলামী। বায়তুল মোকাররম কেন্দ্রীয় মসজিদ থেকে বাদ জুমা এই বিক্ষোভ মিছিল শুরু করেন দলের নেতাকর্মীরা। জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে জড়ো হন জামায়াতে ইসলামীর বিপুল সংখ্যক নেতাকর্মী। এ সময় দলের নেতারা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, যা দুঃখজনক। সাধারণ মানুষ কষ্টে দিন কাটাচ্ছে উল্লেখ করে জামায়াত নেতারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারকে আরও কঠোর নজরদারির তাগিদ দেন। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।